সুন্দরবনে বাড়ছে আগুনের পরিধি, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী, তদন্ত কমিটি গঠন। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি ডেমোক্রেটিক দলের 90 সদস্যের, চাপের মুখে বাইডেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে, জ্বরে ছাড়াই থাকতে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরুবুনিয়া এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সকাল 8টা থেকে বাগেরহাট ও খুলনার 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সুন্দরবনে কিভাবে আগুনের সূত্রপাত, কী পরিমাণ এলাকায় আগুনের বিস্তৃতি লাভ করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। সকালে আগুন নেভানোর কাজে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং স্থানীয় প্রশাসনও যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু জেলায় বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমলে এখনও কয়েকটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 39.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বজ্রপাতে খাগড়াছড়ির দীঘিনালার মধ্যবেদছড়ি গ্রামে একটি টিনের ঘরে আগুন লেগে এক নারী ও শিশু নিহত হয়েছে। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে তিনি এসব উন্নয়ন কাজে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবারসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এএফআইপি বিভাগের জন্য এই নতুন ভবনটি নির্মাণ করা হলো। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ 5 মে 2013 সালের এই দিনে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার উৎখাতের জন্য ব্যাপক জমায়েত হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী দখলের পায়তারায় সেদিন মানুষ মেরে ও ব্যাপক ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা। পরে মধ্যরাতে পুলিশ, র্যাব, বিজিবির যৌথ অভিযানে তারা চলে যেতে বাধ্য হয়। সাইদুল ইসলামের রিপোর্ট। কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল সহ 13 দফা দাবিতে জমায়েত ঘটিয়েছিল হেফাজতে ইসলাম। অরাজনৈতিক ব্যানার হলেও বিএনপি, জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় এদিন নারকীয় তাণ্ডবে মেতে উঠেছিল তারা। দিনভর রাজধানীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত ও তাদের দোসররা। বিশেষ করে পল্টন, ফকিরাপুল, প্রেস ক্লাব, কাকরাইল সহ আশপাশ এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। জানমাল রক্ষায় ওই দিন মধ্যরাতে যৌথ অভিযানে নামে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে পিছু হটে হেফাজত। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানী সহ বিভিন্ন স্থানে হেফাজতের 22 কর্মী সহ 39 জন নিহত হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে নাশকতার দায়ে 83টি মামলা হয়। তবে অধিকাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি। মামলাটা এখন এই পর্যায়ে আছে যে সাক্ষীর পর্যায়ে আছে মামলাগুলি, আর কিছু মামলা তো এখনো তদন্তই শেষ হয়নি। তো এখন যেই মামলাগুলি মানে যাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনও আছে। তা আমরা চেষ্টা করব যে এই মামলাগুলি এখন পেন্ডিং আছে, বিচারের জন্য আছে, এই মামলাগুলি দ্রুত সাক্ষী এনে মামলাগুলি শেষ করব। এসব মামলায় 3416 জনের নাম উল্লেখ সহ 84,976 জনকে আসামি করা হয়েছিল। 11 বছর পেরিয়ে বর্তমানে মামলাগুলোর কার্যক্রম প্রায় একেবারেই স্থবির। এই মামলা এখনো কোনো তদন্ত শেষ করে নাই। তা আমি বলবো যে সেই মামলাগুলি দ্রুত তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দেওয়া।
৮৩ মামলার মধ্যে যেগুলোর চার্জশিট দেওয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির কথাও জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি এরকম কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিবে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। জুনের মধ্যেই সিঙ্গেল পয়েন্ট মোরিং এসপিএম প্রকল্পটি বিপিসির কাছে হস্তান্তর করবে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এতে দ্রুতই সময়ে জ্বালানি তেল খালাস করা সম্ভব হবে, পাশাপাশি শক্তিশালী হবে সরবরাহ ব্যবস্থাও। এসপিএম এর সক্ষমতা ও পরিধি বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছে বিপিসি চেয়ারম্যান। গুরুত্ব বাড়ছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বাস্তবায়নেরও। তৌহিদুর রহমানের রিপোর্ট। গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে আসছে যুগান্তকারী পরিবর্তন। এখন যে পরিমাণ তেল খালাসে ১২ দিন লাগে, একই পরিমাণ তেল সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএমে খালাস হবে মাত্র ৪৮ ঘণ্টায়। ইতিমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে নির্মিত পাম্প স্টেশন অ্যান্ড ট্যাঙ্ক ফার্মের সব প্রস্তুতিও সম্পন্ন। সাগর থেকে পরিশোধিত এবং অপরিশোধিত তেল মহেশখালী থেকে পাইপলাইনে আনোয়ারা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছেছে। লস যে আঙ্গিকে হয় সেটি থেকে আমাদের এই যে মডার্ন যে এসপিএম ফ্যাসিলিটিস, যেটি মেইনলি আমাদের ক্লোজ সার্কেলে বা সার্কিটের মধ্যে তেল পরিবহন হবে, তো এই বাধাগুলা বা এই অসুবিধাগুলা দূর হয়ে যাবে। এসপিএম এর মাধ্যমে প্রতি বছর ৯০ লাখ টন তেল আনলোড করা যাবে। মহেশখালীর প্রতিটি ৬০,০০০ কিলোলিটার ধারণ ক্ষমতার ৩টি ট্যাঙ্ক অপরিশোধিত তেল এবং ৩৬,০০০ কিলোলিটার ধারণ ক্ষমতার আরও ৩টি ট্যাঙ্ক ডিজেল সংরক্ষণ করবে। ইয়ারলি আমাদের ২ লক্ষ মেট্রিক টনের কিন্তু মজুদ ক্ষমতা আমরা এই প্রজেক্টের মাধ্যমে বাড়াতে পারলাম। আপনারা দেখবেন যে আমাদের পিছনে ৩টা বড় ক্রুড অয়েল ট্যাঙ্ক এবং আরও 3টা ডিজেল অয়েল ট্যাঙ্ক। তো এই যে জ্বালানি ব্যাকআপ, নিরাপত্তা, এফিসিয়েন্সি বাড়ানো, ফুল ক্যাপাসিটিতে আমরা চালাই, এটা ভ্যারি করে কারণ অয়েল প্রাইসিং ফ্রেটের সাথে রিলেটেড। তো আমাদের একটি পাককলন যেটা ছিল যে ফুল করলে বাৎসরিক গ্রস প্রায় ৮০০ কোটি টাকার মতো আমাদের একটা সাশ্রয়ের বিষয় আছে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটির মাধ্যমে জ্বালানি মজুদের সক্ষমতা বাড়বে, সরবরাহ ব্যবস্থাও হবে শক্তিশালী। এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি বলছেন তারা। যেহেতু আমাদের ১৫ লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং, তার বাইরে তো আনার সুযোগ থাকবে না। তারপরে যদি আমাদের কোনো কারণে আপৎকালীন স্টোর করার জন্য লাগে, সেটা কিন্তু আমরা এনে দিতে পারবো, কিন্তু প্রসেস ক্ষমতাটা আমাদের বাড়াতে হবে ইয়ারলি ইউনিটের মাধ্যমে। আমরা আশা করছি এই প্রজেক্টটা দ্রুত শুরু হয়ে যাবে। সামগ্রিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। ERL2 এর একটা প্রকল্প আমরা অলরেডি এটার ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং এটা চলমান আছে। পাশাপাশি এই পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি জয়েন্ট ভেঞ্চার এফোর্টও মানে আলোচনায় চলছে। সো আমরা চাইবো যে যত তাড়াতাড়ি পারা যায় ERL-কে সক্ষমতা বৃদ্ধি করা যে কোনো ক্যাপাসিটিতে। এসপিএম প্রকল্পকে বাণিজ্যিকভাবে অপারেশনে আনতে শীঘ্রই একটি চুক্তি হবে বলেও আশা করেন তিনি। বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এসপিএম কর্তৃপক্ষ। আর এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারি 2 ইউনিট যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে এসপিএম বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হবে বলছেন কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, মহেশখালী, কক্সবাজার। আন্তর্জাতিক ইসরায়েলকে সহায়তা করা নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবি জানিয়ে চিঠি দিয়েছে খোদ বাইডেনের দলের ৯০ সদস্য। চিঠিতে মার্কিন প্রতিনিধি পরিষদের ৯০ সদস্য জানান, ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে সমর্থন করেন, তবে প্রমাণ রয়েছে ফেডারেল আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি বাহিনীর বাধার কারণে অর্ধেক ভর্তি ত্রাণ নিয়েই গাজায় প্রবেশ করছে ট্রাক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে এমন পদক্ষেপ নিল ডেমোক্রেট আইন প্রণেতারা। এতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। খেলার খবর, 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যায় 6টায়। প্রথম ম্যাচে সফরকারীদের 8 উইকেটে হারিয়ে সিরিজের 1-0-তে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ধারাবাহিকতা ধরে রেখেই সিরিজ জিততে চায় টাইগাররা। এদিকে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। এদিকে ওয়ানডে, টেস্ট কিংবা টি-20 কোনো ফর্মেটেই কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারছে না লিটন দাস। এই টাইগার ওপেনার ধারাবাহিকভাবে ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প।
He's working really hard in his game, and he's he's doing the best that he can to move forward, and that's the most important. Play to his strengths and try and move the game forward, which is the way he plays. So, certainly at the moment, he's heading in the right direction. শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুন্দরবনে বাড়ছে আগুনের পরিধি, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী, তদন্ত কমিটি গঠন। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি ডেমোক্রেটিক দলের 90 সদস্যের, চাপের মুখে বাইডেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে, জয়ের ধারে থাকতে চায় টাইগাররা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।